সত্যি আল্লাহর কসম তার মায়ার বিষয় দিয়ে দেয়। আমার স্বামী পোষার লোক আমি সবাই না দেবো, কিন্তু সবাই দিয়ে আল্লাহর কসম, সবাই দিয়ে খোদার কসম, সবাই দিয়ে সত্যি। দর্শক, মৃত্যুর আগে ঠিক এইভাবেই নিজের স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে জোরপূর্বক বিষ পান করানোর অভিযোগ করেছেন আমেনা বেগম। কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং গতকাল আপনাদেরকে জানিয়ে রাখি, বিষ পান করানোর পরে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং আজকে মূলত তার মৃত্যু হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তার পরিবারের সাথে কথা বলে তারা যেটি অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে তিনি তার স্বামী এবং শাশুড়ি কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই তারা অভিযোগ করছেন। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে তার যে স্বজন তারাও রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, নিহত আমানা বেগম তিনি তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মিরপাড়া এলাকায় এবং তার শ্বশুর বাড়ি সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদনা গ্রামে। এবং এই ঘটনার পর কিন্তু পুরা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, যেহেতু এই ধরনের হৃদয় বিদারক একটি ঘটনা। এবং বলে রাখি, নিহত আমানা বেগমের একজন 2 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এবং মায়ের মৃত্যুতে এই অবুঝ সন্তানের ভবিষ্যৎ নিয়েও কিন্তু গভীর উদ্বেগ এবং শোক নেমে এসেছে তার পরিবার জুড়ে। দর্শক, এই মুহূর্তে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত আমানা বেগমের পরিবারের বেশ কয়েকজন স্বজন এবং পরিচিত জনরা আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমার আন্টি আমাকে ডেকে বলছে যে আল্লাহর কসম ইতার আম্মু আমাকে বিষ খাওয়াছিল, আর আমার স্বামী বললে আমি না বলবো, আল্লাহর কসম ওর আম্মু আমাকে বিষ খাওয়াছিল এটা। আর আমি না, আমার একটা ভাই আছে, আমার খালাতো ভাইও সাক্ষী আছে। আচ্ছা, উনি মোবাইলে ভিডিও আছে, সমস্যা নাই, মোবাইলে আমানা বেগম আপনার কি হয়? আমার খালা। ভাই আমি হচ্ছি ওনার বড় বোনের জামাই। আমি যতটুকু শুনছি, কালকে আসরের পরে আমানা ফোন করছে আম্মুর কাছে, আম্মু আমি চলে যাব, আমার শাশুড়ি আমাকে মেরে ফেলবে বলছে। তখন আমানা মাকে বলছে, তখন আমানা আম্মা বলছে আমি কালকে সকালে যাব, আজকে আসিস না, তোরে মেরে ফেলবে বলছে, কি হলে কি মারে ফেলতে না, এভাবে বলছে। তখন সে বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে স্বামী কেতির মেজি গেছিল, কেতির থেকে আইসে স্বামী বাসিও, স্বামী বলছে আমার না চা বানাইছিও, হয়তো বানাই নাই, হয়তো আমি একটু দোকান থেকে খাইয়ে আসি। চা দোকানে গেছে, ওখান থেকে চা খাইয়ে যখন আমার বাসায় আসছে, দেখছে লাইট নিভে গিয়ে আন্দার গিয়া থেকে হাত থেকে নিচে পড়ে গেছে, অচেতন হয়ে গেছে। তখন এই সিএনজি নিয়ে ফদুয়া হাসপাতাল আনছে। হাসপাতালে আনার পরে ওখানে ডাক্তার বলছে এটা সিটাং নিয়ে যাও। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে চার কথা বলছে, চা বানাই নাই, কিছু বলে নাই, এটা কিন্তু সঠিক না। কিন্তু ওরা তো নেওয়ার প্রত্যেক অত্যাচার করছে, এটা নিয়ে ওইটা নিয়ে যৌতুক নিয়ে সব সময়। 3 বছর 3.5 বছর বিয়ের বয়স, কি দিয়া কোরবানি নিয়ে 7 দিন নিয়ে একটা কিছু নিতে পারি না, সব টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা ছাড়া ওরা কিছু ছিল না। এটা আমরা বিচার চাই, যোগ্যভাবে বিচার চাই। এই হত্যা না হয় না। ও একটা মেয়ে, মৃত্যুর 10 মিনিট আগে ও কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওনার শাশুড়ি আর স্বামী জড়িত, শ্বশুরও জড়িত, সবাই এরা 3 জনে করছে এটা কাজ। স্বামী আমাকে না বলার জন্য বলছে, আমি কোথাও কসম করে বলতেছি আমার শাশুড়ি আমার বিষ খাওয়াইছি, এটা বলছে। এটা আমাকে ডকুমেন্ট আছে, এখানে আপনি দেখতে পারেন। একটা 2.5 বছর একটা মেয়ে বাচ্চা আছে। এবং কে দেখবে এটা? ওখানে যদি যাওয়ার পরে সামাজিকভাবে যেদিকে হয় আর কি, সামাজিকভাবে যদি আমাদেরকে দিয়ে যায়, আমরা নিয়ে যাবো, ওরা রাখলে ওরা রাখবে। এখন আমরা বিচার চাই, ওর ফাঁসি হলে ভালো হবে, কারণ ওর থেকে আরেকটা শিক্ষা পাবে। দর্শক, যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ নিহত আমানা বেগমের যিনি স্বামী,
মোহাম্মদ ইউসুফ, তিনি আমাদের সামনে আছেন। তার সাথে একটু কথা বলবো। আসলে কি অভিযোগটি ছিল? আপনার স্ত্রী তো মারা গেছে। এটা আসলে একটা মিথ্যাবাদী কথা। আমি অনেক চেষ্টা করেছি ওনার থেকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। আমার কাছে মোবাইল নাই বলি ওনার কাছে আমি এরকম কোনো অভিযোগ দিতে পারি নাই। ওনার থেকে মোবাইল আছে যে সেই জন্য এই অভিযোগগুলো নিছে। অনেক কাইন্ডলি আমি অনেক জিজ্ঞাসা করছি, আমার কোনো উত্তর দেয় না। যে বিষ খাইছে যে এটাও আমাকে বলে নাই। আমি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে আমি নিজে নিজে বিষ খাইছি। আমার এশিয়া হাসপাতালে পদুয়া। তারপর আমি পদুয়া থেকে কালকে বাড়ির থেকে আসলাম সন্ধ্যায় বাড়িতে আসার পরে আমি চা নাস্তা খেয়ে বাড়িতে গেলাম। উনি পালং মিল ছটফট করতেছে। ছটফট করার পরে ওই ব্যক্তি হঠাৎ আমি একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। আমার বিরাট একটা গারেঙ্গিয়া মাহাবিল আছে ওখানে, শুক্রবার জুমার লাস্ট জুমায় আমি ওখানে যাওয়ার জন্য পরিকল্পনা করছি। এখন আমার জামা কাপড় জন্য আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে ওখানে অন্ধকার ছিল আমার ঘরে। আমি লাইট দিয়েছি, উনি সাইডে ফালঙ্গ শর্টপট করছে। শর্টপট করার পর সাথে সাথে আমি সিএনজির জন্য চলে গেছি। সিএনজি এনে লগে লগে ওনার বাড়ি থেকে অনেক কথা জিজ্ঞাসা করছি। উনি আমাকে কোনো কথার উত্তর দেয় না। ওর কিন্তু স্বাভাবিকভাবে উনি ভালো ছিল, কথাও বলতে পারছিল। আমার সাথে কোনো কথা বললো নাই। অনেক কিছু জিজ্ঞাসা, কী খাইছে এটা বলে, কীরকম লাগতেছে, কী আসে বিষয়, ওগুলোর ব্যাপারে অনেক জিজ্ঞাসা করছি। আমাকে কিচ্ছু বলে নাই। তারপরে আমি সিএনজি এনে এশিয়া হাসপাতালে আমি ভর্তি করার পরে আমি একটা আরিফ স্যার বলে ওনাকে 500 টাকা দিয়ে আমি ওরে করি। ওখানে মাঝে যে ভর্তি করার পরে ওনাকে অনেকক্ষণ কথা বলার পরে ও নিজে নিজেই বলছে যে আমি এই বিষ খাইছি যে সেজন্য এরকম হয়েছে। আর আমাকে আরিফ স্যার বলছে তুমি তাহলে ঠিক আছে আর বেশি দেরি করিও না, তাহলে পদুয়া হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে বিষটার স্যাম্পল আমি দিছি আমার কাছে বাড়ির থেকে নিয়ে আসার জন্য। যে বিষটা খাইছে আমি ওখানে ঘর থেকে খুঁজে নিয়েছি। নেওয়ার পর ওখানে নিয়ে ওখান থেকে আমার চট্টগ্রাম মেডিকেলে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, ওই যে উনি বিষ খেলো কেন, কেন বিষ খেলো? এখন আমাদের পারিবারিক কোনো জায়গাটা হয় নাই। আমাদের প্রায় 10-12 দিন আগে আমাদের একটা মেম্বার চেয়ারম্যান আসিল, বোর্ডের প্রতিনিধি আসিল সবাই। আমার পাড়ার সমাজী মেম্বার চেয়ারম্যান সবাই ওখানে উপস্থিত ছিল। যা হয়েছিল আগামীতে যেগুলো হয়েছিল এগুলো সব দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যেগুলো মনে ছিল ওদের মনেও তো দূর হয়ে গেছে, আমার মনেরগুলো দূর হয়ে গেছে। আর ও শারীরিক সে বাইরের থেকে ওখান থেকে বোর্ড থেকে আনার পর থেকে ও শারীরিক অনেক অসুস্থ, হাঁটতে পারে না। যখন আমি ওর সাথে লগে আমি আরও ট্রিটমেন্ট করে আরও 5-7 হাজার টাকা ওর জন্য খরচ করছি। খরচ করে ওর আম্মার সাথে আমি আরও কবিরাজি কিছু ওষুধ দাবির ব্যবস্থা করছি। মার সাথে আমি গেছি, নিজেই আমি টাকাগুলো খরচ করছি। খরচ করে মোটামুটি একটু সুস্থর দিকে কালকে আমি মাগিরির ঘর থেকে জমিন থেকে কিছু ক্ষেত খামারে কাজ করি। ওখান থেকে আসি দেখি যে উনি চা নাস্তা খাইছে কিনা আমি জিজ্ঞাসা করছি। সন্ধ্যা আমার আম্মু ওখানে ঘরে ছিল না। আমি সব ঘরে দেখছি, আম্মু ছিল না, আব্বুও ছিল না। কিন্তু ওরা ছিল বিলে আমার সাথে কিছু ক্ষেতের কাজ করার জন্য ওখানে গেছে। দুপুরে ভাত খেয়ে আমার সাথে যাওয়ার পরে আসি আমি ওদের চা নাস্তা খাইছি। ওই সময় আমার সব একবার কথা বলছে মাগরিবের পর, বুঝছেন। পর ওখান থেকে আসার পরেই ওনাকে আমি চা নাস্তা খাইছি কিনা জিজ্ঞাসাও করছি। ওনা আমাকে উত্তরে দিছে কথা আজকে আমি চা রান্না করি নাই, আজকে চা খাবো না। ওই কথা বলে শেষ করে আমি দোকানে চলে গেছি। দোকান থেকে আধা ঘন্টা পরে আসি, ওই মাহফিলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি যে লাইট জ্বালাইছি। ওখানে দেখছি ওর গড়াগড়ি করে, আমি লগে হাসপাতালে নিয়ে আসি। আচ্ছা, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মানে আপনার কি মনে হয় কেন ও বিষ খাবে না? কেন উনি ওর ঘর থেকে যেরকম মেম্বার চেয়ারম্যান নিয়ে আমি ওখানে গেছি, ওর পর থেকে ওর মা বাপ সবাই ওনার কাছে বলছে আমি মরে যাব এরকম। আমি অনেকবার ওর মা বাবার কাছে আমি বলছি। বলার পরেই ওর আম্মা আমার কাছে প্রায় 10-12 দিনে 3-4 বার গেছে। যাওয়ার পরে ওনার মেয়েকে অনেকবার জিজ্ঞাসা করছি তোমার আম্মুর সাথে চলে যাও। উনি বলে যে সবসময় আমি আমার বাড়িতে যাবো। তাহলে তো তোমার বাড়িতে গেলে তোমার আম্মুকে আসি নিয়ে যেতে বলো। তাই এরকম বলছি। আম্মু বলছে হয়তো আজকে যেতে পারবে না, কালকে যেতে পারবে না, পরশু যাবে। এমন করতে করতে শনিবার দিন একটা কবিরাজের কাছে নেওয়ার কথা ছিল।
এই শুক্রবার এই ঘটনা কইছে, আর শনিবার দিন আর নেওয়া হয়নি আজকে। বরং অনেকবার বলছি, আমি নিজেই বলছি ওনাকে 2-4 দিনের জন্য নিয়ে মনটা একটু ফ্রেশ করে আসে। ও 10-12 দিনের ভিতরে একদিনও শ্বশুর বাড়িতে নেয় নাই আমার। আপনাদের বিয়ে হয়েছিল কবে? আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর হয়েছে। আমার বাচ্চা একটা আছে, 2.5 বছর হয়েছে। আমার বাড়িতে আছে। দর্শক শুনছিলেন, মূলত আমরা কথা বলছিলাম নিহত আমানা বেগম, যিনি তার স্বামী ইউনুসের সাথে মূলত প্রায় 4 বছর আগে তাদের যে বিবাহ হয়েছিল, এবং এরপরে কিন্তু আজকে এ ধরনের একটি ঘটনা কিন্তু খুব সবার মধ্যে একটা শোক প্রকাশ করেছে। এবং যার বিরুদ্ধে অভিযোগ, মূলত ইউনুস, তার স্বামী ইউনুস, তিনি কিন্তু অভিযোগগুলো অস্বীকার করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক ছিল, এবং এখানে তারা বিষ প্রয়োগ করে মারার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি, এমনটাই তিনি দাবি করছেন। এবং তার স্বজনরা যারা আছেন তারা বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।